রূপার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ভালু দৌড়ে আসে। ততক্ষণে সিংহ লালিকে প্রায় খেয়ে নিয়েছিল। হঠাৎ ভালু সেখানে এসে গর্জন দেয়। সিংহ ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। হায় ঈশ্বর, আমার চোখের সামনে লালিকে খেয়ে নিল, আমি বাঁচাতে পারলাম না। ভালো, তুমি কোথায় ছিলে? আর একটু আগে আসলে আমার লালি বেঁচে যেত। তখনই সেই দুষ্ট সিংহ তার দলবল নিয়ে আসতে থাকে। রূপা, সেই সিংহ তার দলবল নিয়ে হাজির হচ্ছে। আমাদের এক্ষুনি এই জায়গা থেকে পালাতে হবে, জলদি। এরপর ভালু রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা, সর্বনাশ হয়ে গেছে, আমাদের লালি আর আমাদের মাঝে নেই। আমার জন্য ও নিজের জীবনটাই শেষ করে দিল, সব আমার দোষ। জীবন মরণ সবই তো বিধাতার হাতে দাদু ভাই, এই জন্য তুই নিজেকে দোষারোপ করিস না। লালির জীবন অতটুকুই লেখা ছিল। ক্ষণিক পর হঠাৎ সাধু মৈত্র তাদের ঘরে আসে। বাড়িতে কেউ আছো? প্রণাম নিবেন বাবা, এই অধমের বাড়িতে হঠাৎ? আমি এদিক দিয়ে এক তীর্থযাত্রায় যাচ্ছিলাম, পথিমধ্যে একটু ক্ষুধা বোধ করছি, আমায় একটু অন্ন দান করো মা। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, এই তো আমার অতি সৌভাগ্য। আপনার মতো সাধুর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারছি। আপনি একটু অপেক্ষা করুন, এই নিন বাবা সামান্য আহার। এরপর সাধু মৈত্র সমস্ত খাবার খেয়ে নেয়। বাবা, আপনার কি আর কিছু লাগবে? যা দিয়েছিলাম সব কি ঠিকঠাক ছিল? ভুল হলে ক্ষমা করবেন বাবা। তোমার সেবায় আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি মা, সেই জন্য আমি তোমার অতীত ভবিষ্যৎ গণনা করে তোমায় বিপদ থেকে রক্ষা করতে চাই। আমার মতো হতভাগীর আর কী বা অতীত ভবিষ্যৎ থাকতে পারে বাবা? তারপরেও আপনি যখন বলছেন, তাহলে দেখুন বাবা। এরপর সাধু মৈত্র দুখুরানির ভবিষ্যৎ অতীত গণনা করতে থাকে। সেখানে তার ভয়ঙ্কর অতীত দেখতে পেয়ে সাধু মৈত্র অবাক হয়ে যায়। তার মানে তুমি রাজা বিক্রমের বড় স্ত্রী দুখুরানি? আজ্ঞে বাবা, আমি হলাম সেই হতভাগী স্ত্রী, যার নিজের স্বামীর ঘরেও ঠাঁই হলো না। এরপর সাধু মৈত্র দুখুরানির কাছে সমস্ত অতীত খুলে বলতে থাকে। কি কি বলছেন বাবা? তার মানে রূপা আমার নিজের সন্তান নয়? হ্যাঁ? না, তোর সাথে যে মেয়েটি আছে ও হচ্ছে ছোট রানীর সন্তান। তোর সন্তান ওই রাজঘরেই বড় হচ্ছে রে মা। এরকম কথা শুনে দুখুরানি আকাশ থেকে পড়ে। ঈশ্বর, তুমি আমার সাথে কেন এমনটা করলে? আমার সাথে যখন এত বড় অন্যায় হচ্ছিল, তুমি কেন চুপ ছিলে? শেষমেশ কিনা নিজের সন্তানকে ওখানে রেখে আমার সতীদের সন্তানকে নিজের সন্তান হিসেবে পাচ্ছিলাম। না, রূপার কাছে আমায় ওর মায়ের সত্যিটা এখনই গিয়ে বলতে হবে। কি ব্যাপার রূপা, এখানে মন খারাপ করে বসে আছিস যে? কি হয়েছে তোর? মা, আমার না কিচ্ছু ভালো লাগছে না। আমার না শুধু লালির মুখটা চোখে ভাসছে। আমার যে দুনিয়াটা পুরোই অন্ধকার লাগছে। তুমি ছাড়া যে আমার আর কেউই রইল না মা। লালির মতো তুমিও আমায় ছেড়ে চলে যাবে না তো মা? বলো না মা, বলো না মা। মেয়েটা এমনিতেই ভেঙে পড়েছে, ওকে এই ভয়ানক সত্য জানানো যাবে না, যাবে না। মা, তুমি জানি আমায় কি বলবে বলছিলে? বলো মা। না মানে, ভালুও সকাল থেকে কিছু খায়নি। তুই নিজে খেয়ে ভালুকেও একটু খাইয়ে দিয়ে আয় মা। তোর কথা ছাড়া তো ভালু আবার কারো কথা শুনেও না। এরপর রূপা ভালুর জন্য খাবার নিয়ে যায়। ভালু, মা বলল তুমি সকাল থেকে কিছুই খাচ্ছ না, এই নাও কিছু খেয়ে নাও। আমি কি করে খাবার খাই বন্ধু? আজকে আমি যদি থাকতাম তাহলে লালির এত বড় ক্ষতি হতো না। আমি যে সেই অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছি। লালির জন্য আমরা বাড়ির সবাই অনেক কষ্টে আছি, তাই বলে নাওয়া খাওয়া ছেড়ে দিলে কি হবে বন্ধু? তুমি অসুস্থ হয়ে যাবে তো। তুমিই তো আমার একমাত্র বন্ধু, দয়া করে খাবারটা খেয়ে নাও। এরপর ভালু রূপার অনুরোধে খাবার খেয়ে নেয়। পৃথ্বীরাজ, তোমার বাবা হচ্ছে আমার বহু আগের মিত্র। তোমার বাবার অনেক সহযোগিতা না পেলে আমার এই রাজ্য অনেক আগেই শেষ হয়ে যেত। আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই, তোমার যদি আপত্তি না থাকে বলো আমায়।
মহারাজ, আমার কোনো আপত্তি নেই। যদি রাজকুমারী রাজি থাকে তবে আমিও রাজি আছি। রাজকুমারী অবশ্যই রাজি হবে। তাহলে সামনের সপ্তাহেই তোমাদের বিবাহ পাকাপাকি করলাম। এ কি বলছো বাবা? আমার বিয়ে ঠিক করে নিয়েছো আমার অনুমতি ছাড়াই? এটা কোনো কথা হলো নাকি? এতে অনুমতি নেওয়ার কি আছে রাজকুমারী? সে অনেক ভালো বংশের ছেলে, আমার ছোটবেলার মিত্রর একমাত্র সন্তান, আদর্শ সন্তান। ওখানেই তোমার বিয়ে আমি পাকাপাকি করেছি। এটাই শেষ কথা। বুঝেছো কি বলেছি আমি? সে কি মহারাজ, আমার একমাত্র মেয়েকে আপনি ভাবে ধরে বেঁধে বিয়ে দিতে চাইলে কি হবে? তাছাড়া আপনি তো কোনো সম্পত্তিও আমাদের নামে করে দেননি। আমরা আপনার কথা অত শুনবো কেন বলুন তো? মা, তুমি এমনভাবে বলছো যেন সম্পদ লিখে দিলে আমি ধাই ধাই করে এই জায়গায় বিয়ে করে নিতাম। আমি এখন মোটেও এইসবের ঝামেলায় জড়াতে চাই না। আমি নিজেকে আরও সময় দিতে চাই। আমার রূপচর্চা এখনো কত বাকি আছে জীবনে। আমি বিয়ে করব না। মেয়ে আছে রূপচর্চা সাজসজ্জার বাহানায়, আর মা আছে সহায় সম্পত্তির বাহানায়। আমাকে নিয়ে তোমাদের কারোরই মাথা ব্যথা নাই দেখছি। ভালু, তোমার মনে আছে ছোটবেলায় যখন মন খারাপ করে এই ঘাটের পাড়ে কাঁদছিলাম, তখন তুমি আমার সাথে প্রথম কথা বলেছিলে? হ্যাঁ, সেই সব কিছুই আমার চোখের সামনে আয়নার মতো পরিষ্কার। সেই দিন থেকে আমি তোমায় পছন্দ করতে শুরু করেছিলাম। আমি তোমায় বিয়ে করতে চাই রূপা। তুমি কি রাজি আছো বলো? এসব তুমি কি বলছো? আমি সবসময় তোমার বন্ধুর চোখে দেখেছি, আর তুমি একটা ভালুক হয়ে একজন মানুষকে বিয়ের প্রস্তাব দাও কি করে? ছি, তুমি আমার চোখের সামনে থেকে সরো। পরদিন সকালে রূপা আশেপাশে কোথাও ভালুকে দেখতে পায় না। দুঃখু মা, তুই আজকে অনেক ভালো মন্দ রেঁধেছিস। এগুলো আজ পেট পুড়ে খাবো। বিশাল সুবাস আসছে। দাদু ভাই, দিদা, আমি ভালুকে সকাল থেকে দেখছি না। ওকে তোমরা দেখেছো? আমিও সকাল থেকে দেখিনি। কোথায় যে আছে ভালুটা? রূপা মা, আমি ভালুকে সকালবেলা জঙ্গলের দিকে যেতে দেখেছিলাম। কি বলছো মা? সেই সকালে জঙ্গলে গেল, এখনো ফিরে এলো না ভালু? হ্যাঁ, চিন্তা করিস না দাদু ভাই, কোথাও ঘুরছে ফিরছে, এসে যাবে। না, আমি বরং গিয়ে একটু ভালুকে খুঁজে আসি। আমার ভালুর সাথে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। এরপর রূপা গহীন জঙ্গলে গিয়েও ভালুকে কোথাও দেখতে পায় না। ভালু, ভালু, তুমি কোথায়? আমি তোমায় যে খুঁজে পাচ্ছি না। তুমি দয়া করে আমার সামনে আসো। তোমায় ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। আমার ভুল হয়ে গেছে, ফিরে আসো। রূপার ডাকে ভালু তার কাছে ছুটে আসে। আমার উপস্থিতি তোমার জ্বালাতনের কারণ, তাই আর তোমার আশেপাশে করিনি আগমন। না ভালু, না। তুমি চলে আসার পর থেকে আমি বুঝতে পেরেছি তোমায় ছাড়া যে আমি বড্ড একা। আমার যে কিছুই ভালো লাগছে না ভালু। আমি তোমায় বিয়ে করতে চাই। না বন্ধু, না। আমার মতো ভালুকে তোমার মতো সুশ্রী মেয়ে কেন বিয়ে করবে? আমার উপর করুণা করতে হবে না তোমার। আমি করুণা করছি না ভালু। ভালোবাসার কোনো রং, বর্ণ, আকৃতি হয় না। দুটো মনের মিলন হয় শুধু। ঠিক আছে, তবে মন্দিরে চলো। এরপর সে ভালুক রূপাকে নিয়ে মন্দিরে যায়। রূপা সে ভালুকের গলায় মালা দেয়, আর ভাল্লুক রূপার সিঁথিতে সিঁদুর দেয়। এভাবে একজন মানুষের সাথে ভাল্লুকের বিয়ে হয়ে যায়। মেয়েটা সেই কখন ভালুকে খুঁজতে জঙ্গলে গেল, এখনো যে এলো না মা। আমার যে বড় চিন্তা হচ্ছে, কি হবে মেয়েটার। হ্যাঁ গো, তুমি একটু এগিয়ে গিয়ে দাদু ভাইকে খুঁজো না, কোথায় আছে। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। দুঃখু মা, তুই কাঁদিস না, আমরা পেয়ে যাব। হঠাৎ সেই ভালুক এক সুদর্শন যুবকের রূপ ধারণ করে, যা দেখে রূপা অবাক হয়ে যায়। এ কি, আমি এসব স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, এই সবই বাস্তব রূপা। আমি হলাম কেতুবপুর রাজ্যের যুবরাজ হীরামন। কি? তাহলে তুমি এতদিন ভালুর বেশে কেন ছিলে? বলো আমায়, বলো। ঠিক আছে, তবে শোনো। আজ থেকে বহু বছর আগের কথা। আমি জঙ্গলে গিয়েছিলাম শিকার করতে। হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলে পৌঁছে গিয়ে দেখি এক ভয়ানক ডাইনি জঙ্গলের পশুর উপর নির্যাতন করছে। এ কি, কে তুমি? তুমি জঙ্গলের অসহায় প্রাণীদের উপর নির্যাতন করছো কেন? বলো তুমি। আমি হলাম হাওয়ার পিশাচ।
পিশাচিনী, এই প্রাণীদের বলি দিয়ে আমি সর্বশক্তির অধিকারিণী হব। আমি থাকতে তোমায় এই প্রাণীদের কোনো ক্ষতি করতে দেব না পিশাচিনী। তুমি এক্ষুনি ওদের ছেড়ে দাও, না হলে আমি তোমায় হত্যা করব। সামান্য এক মনীষীর ছা হয়ে হাওয়াই পিশাচিনীকে হত্যার হুমকি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ভালুকে পরিণত হয়ে যাবি। যতদিন না কেউ তোকে মন থেকে ভালোবেসে বিয়ে করবে, তুই মুক্তি পাবি না। এরপর সেই অভিশাপ থেকে তুমি আমায় মুক্ত করলে রূপা। এখন তো তুমি অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছো যুবরাজ হীরামন। এখন কি তুমি আমায় ছেড়ে দিবে? আমি তো দেখতে অতটা ভালো না, মধ্যবিত্ত ঘরের। বলো। এইসব তুমি কি বলছো রূপা? আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়। আমি তোমায় আজীবন স্ত্রীর মর্যাদা দিব। চলো এবার বাড়ি ফিরে যাই আমরা। একই রূপা, তুই সারাদিন কোথায় ছিলি? কত খুঁজেছি, আর তুই একই অবতার ধরেছিস। এরপর রূপা তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। আমাদের কাউকে না জানিয়ে তুই বিয়ের মতো বড় কাজ করে নিলি? দাদু, হঠাৎ করে সব কিছু হয়ে গেছে। আসলে আমার ভুল হয়ে গেছে। অন্তর থেকে যাকে ভালোবেসেছিস তাকেই বিয়ে করেছিস, খুবই ভালো। কিন্তু একবার আমাদের জানিয়ে নিতে পারতিস। যাগে, যা হয়েছে বিধির লিখন। এবার তোরা সুখে থাক, ভালো থাক। দাদু, দিদা, আমি ভালুক থাকা অবস্থায় তোমাদের সংসারে অভাব থাকা সত্ত্বেও তোমরা আমার অনেক খেয়াল রেখেছো নিঃস্বার্থভাবে। আমি সেই সব ঋণ এবার শোধ করতে চাই। তোমরা সবাই আমার সাথে প্রাসাদে চলো, আমরা মিলেমিশে থাকবো। না রে বাবা, ও প্রাসাদের বড় বড় অট্টালিকায় আমাদের দম চেপে আসবে। আমরা এই ছোট্ট কুটিরে ভালো আছি। মা, তুমি যাবে না আমাদের সাথে? না রে মা, আমি ওই প্রাসাদের হাওয়া আমার গায়ে আর লাগাতে চাই না। আমি বাবা মার সাথে এখানেই থেকে যাই। তোরা ভালো থাক, সুখে থাক। যুবরাজ, আমার মেয়েটিকে তুমি ভালো রেখো, এটাই একমাত্র চাওয়া। এই নে মা, কিছু শাড়ি আর গহনা তোর জন্য। সঙ্গে সঙ্গে রূপা তার মায়ের শাড়ি গহনা পরে নেয়। আমার মেয়েকে কত সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। মা, ও মা, আমরা তো অত সাধারণ ঘরের, তোমার কাছে এত দামি গয়না পোশাক কি করে এলো মা? বলো না মা, বলো। বলছো না কেন? তুই ছোট থাকতে আমি এক রানীর বাড়িতে কাজ করতাম, উনি আমায় উপহার হিসাবে এগুলো দিয়েছিলেন। এবার জলদি তোরা যা মা। এরপর যুবরাজ রানীকে নিয়ে তার রাজ্যে চলে যায়। অন্যদিকে নানান চিন্তায় চিন্তায় মহারাজ বিক্রম অসুস্থ হয়ে যায়। কিন্তু রানী ও রাজকুমারীর সেদিকে কোনো খেয়াল ছিল না, তারা নিজেদের নিয়েই ব্যস্ত ছিল। একদিন রাজা বিক্রম দুইজন দাসীকে ডেকে পাঠায় এবং বলে, দাসী, তোমরা এখনই গিয়ে ছোট রানী ও রাজকুমারী সোনাকে আমার কক্ষে আসতে বলো। যাও। আজ্ঞে মহারাজ, অহনি গিয়া আমরা খবর দিতাছি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ আমাদের ডেকে পাঠালেন? আমি এতদিন যাবৎ অসুস্থ, তোমরা দুজনের কেউ আমার একটু খবরও নিলে না। তোমার সেবা করার জন্য দাস দাসীরা তো আছেই বাবা, আমরা খবর নিয়ে কি করব? আমি তো তোর বাবা, নিজের বাবার সাথে এত কিসের স্বার্থপরতা রাজকন্যা? মহারাজ, আপনি আমার মেয়েকে স্বার্থপরতা বলছেন কেন? আপনি নিজেই তো স্বার্থপর। আমরা সে কবে থেকে বলছি, আমাদের সম্পত্তির কোনো ভাগেই লিখে দিচ্ছেন না। তাহলে আমরা কেন আপনার এত সেবা যত্ন করতে যাব? ও, তার মানে সম্পত্তি দিলেই আমার সেবা করবে আর না দিলেই নয়? এখন তো আমার আফসোস হচ্ছে। আমার বড় রানীর সাথে ওরকম অন্যায় করা উচিত হয়নি। আমার তোমাদের বের করে দেওয়া উচিত ছিল। এরপর মহারাজ বিক্রম রেগে মেগে জঙ্গলে শিকার করতে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে পৌঁছে যায়। হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি পড়তে শুরু করে। মহারাজ বিক্রম তার ঘোড়াকে নিয়ে একটি গাছতলে দাঁড়ায়। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল। হঠাৎ তার চোখের সামনে এক ভয়ানক ডাইনি এসে হাজির হয়। আমি হলাম হাওয়াই পিশাচিনী, যদি প্রাণে বাঁচতে চাস তোর ওই ঘোড়া আমায় দিয়ে দে, ওকে আমি বলে দেব। আমি বেঁচে থাকতে আমার এই অশ্ব তোমায় নিয়ে যেতে দেব না দুষ্টু ডাইনি। তুমি সরে যাও, না হলে তোমায় আমি শাস্তি দেব। সরে যাও। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমায় দিবি শাস্তি?
এই কথা বলে সেই দুষ্ট ডাইনি মন্ত্র বলে মহারাজ বিক্রমকে অজ্ঞান করে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই ডাইনি মহারাজের ঘোড়াকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এসব তুমি কি বলছো স্বামী? এই ভয়ানক ঝড় তুফানের মাঝে তুমি কেন জঙ্গলে যেতে চাইছো? তুমি আজ ঘরেই থাকো, আমার অত চিন্তা ভালো লাগে না। আরে তুমি খামাখা আমায় নিয়ে চিন্তা করছো। এই ঝড় বাদলের মাঝে শিকার করার মজাই আলাদা। আমি যাব, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে সাবধানে যাও গো। আজকে আবহাওয়াটা এত খারাপ, মনে হচ্ছে এই আবহাওয়ার সাথে সাথে আমার কোনো কাছের মানুষের জীবনেও কালো মেঘ নেমে এসেছে। হে ঠাকুর, রক্ষে করো। এরপর যুবরাজ হীরামন ঘোড়া নিয়ে জঙ্গলে শিকার করতে বের হয়। হঠাৎ সে রাজা বিক্রমকে পড়ে থাকতে দেখে। এ কি, এই ঝড় তুফানের সময় উনি জঙ্গলে এভাবে পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো রাজ্যের রাজা। যাই, ওনাকে আমার প্রাসাদে নিয়ে যাই এক্ষুনি। এরপর যুবরাজ রাজাকে তার সাথে করে প্রাসাদে নিয়ে যায়। এ কি, আপনি এত তাড়াতাড়ি এসে গেলেন, আর আপনার সাথে উনি কে? বলুন বলুন না। ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনো একটা বিপদে পড়ে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কোনো রাজ্যের রাজা হবে, তাই নিয়ে এসেছিলাম। ওনাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে হবে আমাদের। একদম ঠিক কাজ করেছো তুমি, ওনাকে আমি সেবা যত্ন করে সুস্থ করে তুলব। এরপর থেকে রূপা মহারাজ বিক্রমের সেবা যত্ন করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। রূপা, যে অতিথিকে নিয়ে এসেছিলাম তার শরীরের কি অবস্থা এখন? হ্যাঁ বলো। আগের চেয়ে অনেকটাই ভালো, তবে এখনো জ্ঞান আসেনি। যুবরাজ, তুমি কি জানো, ওনাকে দেখলে আমার কেন জানি বড্ড বেশি আপন লাগছে। এমন লাগেনি কখনো আমার। তোমার বাবা তুমি ছোট থাকতেই মারা গেছে, তাই বাবার বয়সী কাউকে দেখলেই তোমার অমন লাগে, এই আর কি। না গো, বিশ্বাস করো, অন্য কাউকে দেখলে আমার কোনো দিন এমন লাগেনি। ওনাকে দেখে আমার বড্ড বেশি আপন মনে হচ্ছে অনেক দিনের বন্ধু।